মেট্রো রেলের মূল কাজ শুরুর আগেই দুর্ভোগ চরমে, যানজট আর ধুলার রাজ্যে অসহায় রাজধানীবাসী। বলে যে সাময়িক অসুবিধা কিন্তু এই 1 মাস 2 মাস হবে না, 6 মাস 1 বছর 2 বছর হবে। এইভাবে যে আমাদের জনগণের ভোগান্তি করতেছে, এটা আমরা খুব কষ্টের ভিতরে আছি। রাস্তায় যে পরিমাণ ধুলো হচ্ছে, ধুলো তো অনেক খারাপ অবস্থা। আমি যে একটা ড্রাইভার, আমার কাছে অসহ্য লাগে এই রাস্তা কাটাকাটির জন্য। সেবা সংস্থার কাজ শেষে হবে বিকল্প রুট, বলছে কর্তৃপক্ষ। কনস্ট্রাকশন চলাকালীন সময় অনেকগুলি বিকল্প পথ খোলার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের ধারণা কিছুটা হলো এই জায়গায় চাপটা কমবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি বিথি হক এবং আমি জুনায়েদ আল হাবিব। রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ হলেও ভাড়া আদায়ে নির্দেশনা মানছেন না চালক ও সহকারীরা। অমান্যকারীদের রুট পারমিট বাতিলের ঘোষণা বিআরটিএর। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় আওয়ামী লীগের। অনলাইনে হজ যাত্রীদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে 23 এপ্রিল পর্যন্ত। হাবের সাথে ধর্ম মন্ত্রণালয়ের বৈঠকের পর ঘোষণা। শর্তের প্রায় সব পূরণ করা সত্ত্বেও নানা অজুহাতে জিএসপি সুবিধা পুনর্বহাল করছে না যুক্তরাষ্ট্র। আরও তৎপর হওয়ার তাগিদ ব্যবসায়ীদের, ভিন্ন মত অর্থনীতিবিদদের। এবং অব্যাহত ভাঙনে গতিপথ পাল্টে কিছু জায়গায় পদ্মা নদী প্রবাহিত হচ্ছে ভারতীয় সীমান্তে, ভূখণ্ড হারানোর আশঙ্কা। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে ফুল দেওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশের ইতিহাসের বিশেষ এই দিনটিতে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়েও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এরপর উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণের জন্য। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৭৫ পরবর্তী এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা ভুলণ্ঠিত হয়েছে। তাই আজ সময় এসেছে ২১ বছর ধরে চলা সাম্প্রদায়িক বিষ বৃক্ষকে উৎপাটনের। অসাম্প্রদায়িক চেতনাকে ভুলণ্ঠিত করা হয়েছে। আজকের দিনে আমাদের শপথ হবে যে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ ডালপালা বিস্তার করেছে এতদিনে, সেই বটবৃক্ষকে, বিষ বৃক্ষকে আমরা সমূলে উৎপাটন করব। তিনি বিএনপিকে ইস্যু তৈরির দল উল্লেখ করে বলেন, এই সরকার যেন তিস্তা চুক্তি করতে না পারে সেজন্য বিএনপি নানাভাবে ষড়যন্ত্র করছে। এদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, শুধু ইস্যু তৈরি করে, এক একটা ইস্যু। এখন চলছে ভারত বিরোধিতার ইস্যু। তিস্তা চুক্তি শেখ হাসিনার আমলে যাতে না হয় সে ব্যাপারে বিএনপি যত রকমের তাদের পায়তারা করতে হয়, চক্রান্ত করতে হয়, সেটা তারা করবে, আগেও করেছে, এখনো করবে। মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। জনসমর্থনহীন নতজানু সরকার দিয়ে ভারতের কাছ থেকে দেশের স্বার্থ আদায় করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ফখরুল আরও বলেন, নৈতিক ভিত্তি না থাকায় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অন্য দেশের সঙ্গে কথা বলার ক্ষমতাও হারিয়েছে সরকার। তিস্তার পানি আনার ক্ষমতা তার নাই, কারণ তার তো গণভিত্তি নাই। সে যে ভারতের সঙ্গে বার্গেন করবে, সে বার্গেন করার ক্ষমতাই তার নাই। আজকে যখন ভারত সরকার বলে যে এবার আমরা তিস্তা দিতে পারবো না,
তখন তো উনি বলতে পারতেন তাহলে আমিও অন্যান্য চুক্তিগুলোতে সই করতে পারবো না। সে কথা তিনি বলেননি, কারণ তার সেই শক্তি নেই। তিনি নতজানু হয়ে অন্যান্য সব চুক্তি সই করে এসেছেন। আমার যেন সবচেয়ে বেশি দরকার, আমার পানির দাবি তিস্তার পানি নয় বন্ধুগণ, 54টা অভিন্ন নদীর পানির কোনো চুক্তি হয় নাই। ৭১-এর ঘাতকদের অনুসারীরা দেশে এখনো সক্রিয় এবং তারা জঙ্গিবাদে মদদ দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় 2019 সালের জাতীয় নির্বাচনে জনগণ যে রায় দেবে আওয়ামী লীগ তা মেনে নেবে বলেও জানান। ৭১-এর ঘাতক ৭২-এর ঘাতকরা এখনো সক্রিয় বাংলাদেশে। জঙ্গিরা মরলাম বিএনপি জামাত, এই বিএনপি জামাতের নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এখনো জঙ্গি সেই উত্থান এখনো চক্রান্ত চলছে। 2019 সালের আগে এই নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। যে কোনো অজুহাতে বলা হোক না কেন সেই নির্বাচন হবে, শেখ হাসিনা অধীনে নির্বাচন হবে, অন্য কোনোভাবে নির্বাচন বাংলাদেশে হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে জনগণ যে রায় দেবে আমরা সেই রায় মেনে নেব। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী রিশা হত্যা মামলার বিচার শুরু। একমাত্র আসামি ওবায়দুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফরে বাংলাদেশের নৌরুট ব্যবহার সহ 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। অটিজম সম্মেলনে অংশ নিতে 3 দিনের সফরে কাল ভুটান যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6টি চুক্তি সমঝোতা স্মারক যথা বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বৈত কর পরিহার, কৃষি ও কৃষিজাত পণ্যের মান, সাংস্কৃতিক সহযোগিতা, ভুটান কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরীণ নৌরুট ব্যবহার, পণ্যের মান নিয়ন্ত্রণ সম্পর্কিত এবং ভুটান কর্তৃক বাংলাদেশ দূতাবাস স্থায়ীভাবে নির্মাণের জন্য জমি বরাদ্দ প্রদানের চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ হওয়ার দ্বিতীয় দিন ছিল আজ। দূরত্ব অনুযায়ী ভাড়া আদায়ে বিআরটিএর নির্দেশনা থাকলেও বাস মালিকরা তা মানছেন না বলে অভিযোগ যাত্রীদের। এদিকে বিআরটিএ চেয়ারম্যান জানালেন অভিযানের সময় বাস বন্ধ রাখলে রুট পারমিট বন্ধ সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএর পক্ষ থেকে সিটিং সার্ভিস সহ গণপরিবহনের নানা অনিয়ম বন্ধ ঘোষণার পরে যাত্রীদের সঙ্গে গণপরিবহনের কর্মচারীদের বাকবিতণ্ডার চিত্র এখন রাজধানী জুড়ে। অভিযানের কারণে গণপরিবহন কম থাকায় দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা। রাজধানীর বিভিন্ন রুটে দেখা যায় সিটিং সার্ভিস নামের বাসগুলোতে আসনের তুলনায় কয়েক গুণ বেশি যাত্রী তোলা হলেও ভাড়া আদায় করা হচ্ছে আগের মতোই। এই লোকাল সার্ভিস হচ্ছে কিন্তু ভাড়া নিচ্ছে আগের সিটিং সার্ভিসের মতো। সিটিং সার্ভিস বন্ধ করা তো তার মানে এই না যে বাস বন্ধ করে দিবে, তাহলে তো আমরা যারা জনগণ আছে তারা আমরা কিভাবে চলবো? উল্টা মিসবিহেভ করে। এমনকি আমরা এখন পর্যন্ত চার্ট পাইনি, যখন চার্ট হাতে পাবো তখন আমাদের ওই ভাড়া হবে নির্ধারিত। এখন ওদের সাথে কে কথা বলবে? আমরা তো দৌড়ে উঠতে পারছি না, এটা খুবই সমস্যা মেয়েদের জন্য। যত্রতত্র গাড়ি থামানো সহ বেশিরভাগ বাসে এখনো নেই বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকা। আমি সারা রাত নিব না, আজকে অন্য হিসেবে মাপ পেতেছি, কালকে আমি 20 টাকা দিয়ে দিতেছি স্যার। আমরা জেল গেট থেকে উঠছি, 60 টাকা ভাড়া নিছে কিন্তু কোনো টিকিট দেয় না আমাদের। বলতেছে তারা চার্ট পায় নাই, এই অনেক ধরনের কল দেখাচ্ছে। অনিয়মের কথা স্বীকার করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। চার্টে যে ভাড়া আছে তার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে, অনিয়ম পাওয়া গেছে, যার কারণে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বিআরটিএর চেয়ারম্যান বলছেন জনস্বার্থে পরিবহনের কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। কোনো সমঝোতা তো প্রশ্নই ওঠে না কারোর সাথে। আমরা বরঞ্চ যেসব মালিকরা গাড়ি নামাবে না তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। যেহেতু গাড়ি তারা বসাই রাখবে, প্রয়োজন হলে গাড়ির রুট পারমিট আমরা বাতিল করে দিব যদি তারা রাস্তায় গাড়ি না চালায়। গণপরিবহনে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিআরটিএর পক্ষ থেকে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেলের মূল কাজ শুরুর আগেই শুরু হয়ে গেছে অসহনীয় দুর্ভোগ।
আপাতত দুর্ভোগের শিকার মিরপুরবাসী, কিন্তু পর্যায়ক্রমে যে পথে মেট্রো রেল এগোবে সে পথেই কষ্ট পোহাতে হবে নগরবাসীকে। সংশ্লিষ্টরা বলছেন সেবা সংস্থাগুলোর লাইন সরানোর পর মূল নির্মাণ কাজ শুরু হলে দুর্ভোগ কমাতে বিকল্প রুটের ব্যবস্থা করবেন তারা। রিপোর্ট আতিকুর রহমান তমালের, ছবি তুলেছেন সাইদুল ইসলাম। এমন নরবরে বাঁশের সাঁকো দিয়ে অন্যের সাহায্যে না হয় মেয়েকে পার করা গেল, কিন্তু নিজে ওপারে যাবেন কিভাবে? নিরুপায় এই নারী বেশ কিছুক্ষণ ইতিউতি তাকালেন। ওপারে মেয়ে, এপারে তিনি। অগত্যা অপরিচিতের সাহায্য নিয়ে পার হতে হলো তাকেও। এমন বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে মিরপুরে চলাচলকারী অনেককেই। এইভাবে ফেলে রাখছে তো, আসলে এইভাবে রাখা ঠিক না। রাস্তা পারাপারে তো সমস্যা হয়। মেট্রো রেলের কাজ চলবে, তাই মিরপুর 12 থেকে মিরপুর 10 পর্যন্ত রাস্তার প্রায় মাঝ বরাবর কেটে সেবা সংস্থার লাইন সরানো হচ্ছে। আর এতেই অসহনীয় যানজট আর ধুলোর রাজ্যে পরিণত ওইসব এলাকা। নিয়ম অনুযায়ী প্রকল্প এলাকায় ধুলো কমাতে পানি ছেটানোর কথা, কিন্তু বাস্তবে সেটি হচ্ছে কিনা তা নিয়ে সন্দিহান এলাকাবাসী। বলেন যে সাময়িক অসুবিধা কিন্তু 1 মাস 2 মাস হবে না, 6 মাস 1 বছর 2 বছর হবে। আমাদের খুব কষ্ট হইতাছে, রাস্তা পার হতে গাড়ি না যাইতে, গাড়ি রাস্তা জাম হয়ে যায় ভাই। আমি যে একটা ড্রাইভার, আমার কাছে অসহ্য লাগে এই রাস্তা কাটাকাটির জন্য। উন্নয়নের স্বার্থে দুর্ভোগের সঙ্গে সমঝোতা কিংবা দুর্ভোগকেই নিয়তি মনে করে উন্নয়নের সান্ত্বনা, যেভাবে বলুন না কেন একমাত্র ভুক্তভোগীরাই বোঝেন এর যাতনা। এমন আক্ষেপ এই এলাকার হাজারো মানুষের। এইভাবে যে আমাদের জনগণের ভোগান্তি করতেছে, এটা আমরা খুব কষ্টের ভিতরে আছি। রাস্তায় যে পরিমাণ ধুলো হচ্ছে, ধুলোয় তো অনেক খারাপ অবস্থা। যেখানে আপনার আধা ঘন্টা লাগার কথা, ওইখানে আপনার লেগে যাচ্ছে 1 থেকে 2-3 ঘন্টা লেগে যাচ্ছে। জনদুর্ভোগের কথা স্বীকার করে প্রকল্পটির পরিচালক বলছেন এবছরের শেষে মূল কাজে হাত দেবেন তারা। সাধারণত 2 ধরনের ইউটিলিটি, এগুলি আমরা গত নভেম্বরের 1 তারিখ থেকে কাজ শুরু করেছিলাম। মোটামুটি 80% কাজ আমরা কমপ্লিট করতে পেরেছি। আশা করছি বর্ষা পুরোদমে আসার আগে আমাদের এই কাজ শেষ হবে। প্রকল্প এলাকায় দুর্ভোগ কমাতে বেশ কিছু সুপারিশ করেছিলেন বিশেষজ্ঞরা। সেসব বাস্তবায়ন হলে ভোগান্তি অনেকটাই কমবে বলেও মনে করেন তারা। কনস্ট্রাকশন চলাকালীন সময় অনেকগুলি বিকল্প পথ খোলার ব্যবস্থা করা হচ্ছে। ক্যান্টনমেন্টের সংরক্ষিত এলাকা দিয়েও জনগণকে সীমিতভাবে চলাচলের একটা ব্যবস্থা করা হবে, যেটা মহাখালী ফ্লাইওভার কনস্ট্রাকশনের সময় করা হয়েছিল আর। তাহলে আমাদের ধারণা কিছুটা হলো এই জায়গায় চাপটা কমবে। প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই রেলপথের প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। এটি চালু হবে 2019 সালের মাঝামাঝিতে। বাকি পথ অর্থাৎ আগারগাঁও থেকে মতিঝিল রুটের কাজই শুরু হবে 2019-এর পর। পুরো প্রকল্প চালু হলে উত্তরা থেকে মতিঝিল পৌঁছতে সময় লাগবে 38 মিনিট। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন 2017 এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2017-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শুরুর আগে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1-এর রেপ্লিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এ সময় আগামী ডিসেম্বরে স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 কক্ষপথে স্থাপন করার কথা মন্ত্রিসভাকে জানান প্রতিমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, সরকারের মহাপরিকল্পনা পরিপন্থী ভূমি ব্যবহারের ক্ষেত্রে জরিমানা ও কারাদণ্ডের বিধান রেখে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আয়কর অধ্যাদেশ 1984-এর বিধানসমূহ আয়কর আইন 2017 হিসেবে পাশের অনুমোদন দেওয়ার কথা জানান তিনি। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন নতুন যে জিনিসটা আনা হয়েছে সেটা হলো জলাধার আইনের বিষয়টা ওই সময়ে ছিল না। জলাধার আইন এটা প্রাসঙ্গিকতা বিবেচনা করে এখানে নিয়ে আসা হয়েছে। আরেকটা জিনিস আনা হয়েছে মহাপরিকল্পনা, মাস্টার প্ল্যান। যদি কোনো ব্যক্তি মহাপরিকল্পনায় চিহ্নিত বা উল্লিখিত উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে কোনো ভূমি ব্যবহার করেন, তাহলে উহা হবে একটি অপরাধ এবং তোর জন্য তিনি 1 বছরের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের দাবির মুখে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা আগামী 23 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। বিকেলে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের বাসায় হাবের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত
স্থায়ী কমিটি সভাপতি BH হারুন। হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বাড়াতে হাবের পক্ষ থেকে জোরালো দাবির পর বিকেলে ধর্মমন্ত্রীর বাসায় হাব নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসে ধর্ম মন্ত্রণালয়। বৈঠকে কিভাবে সমস্যার সমাধান করে হজযাত্রীদের নিবন্ধন করা যায় তা নিয়ে প্রায় 2 ঘন্টা ধরে আলোচনা চলে। দীর্ঘ আলোচনা শেষে হাবের দাবি মেনে নিয়ে হজযাত্রীদের নিবন্ধনের সময় 17 এপ্রিল থেকে বাড়িয়ে 23 এপ্রিল করার সিদ্ধান্ত নেয় ধর্ম মন্ত্রণালয়। আজকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়েছে মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে এবং সংসদীয় কমিটির চেয়ারম্যানের উপস্থিতিতে হাবের সকল সদস্য তাদের EGM এর ভিত্তিতে তারা সিদ্ধান্ত হয়েছে, যেটা আমরা মেনে নিয়েছি। তাদের চাহিদা মোতাবেক আগামী 23 তারিখ পর্যন্ত এর বর্ধিত করা, 23 তারিখের পরে আর বর্ধিত করার কোনো সুযোগ নাই। এর আগে ধর্ম মন্ত্রণালয় থেকে 17 এপ্রিলের মধ্যে নিবন্ধনের সময় বেঁধে দেওয়ার প্রতিবাদে সোমবার সকালে সময় না বাড়ানো পর্যন্ত প্রাক নিবন্ধন করা হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় হাব। এখন পর্যন্ত নিবন্ধনের নিয়ম নীতি ঘোষিত হয় না। অন্যদিকে একদিনে 1,17,000 হজযাত্রীর নিবন্ধন করা সত্যি খুব কঠিন কাজ। প্রাক নিবন্ধনের জটিলতা নিরসন এবং মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়ের সাথে সভা করার পূর্বে কোনো লোক নিবন্ধন করবে না। এবছর বাংলাদেশ থেকে বেসরকারিভাবে 1,17,000 ও সরকারিভাবে 10,000 হজযাত্রীর হজ পালন করতে যাওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে প্রায় 2 লাখ হজযাত্রী প্রাক নিবন্ধন করলেও চূড়ান্ত নিবন্ধন করেছেন 7,000-এরও কম হজযাত্রী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের পক্ষ থেকে নানা উদ্যোগের পরেও বিভিন্ন অজুহাতে বিশেষ বাজার সুবিধা GSP পুনর্বহাল করছে না যুক্তরাষ্ট্র। ব্যবসায়ীরা বলছেন, মার্কিন বাজারে GSP সুবিধা আদায় করতে পারলে পোশাক খাতের স্বচ্ছ ইমেজ প্রতিষ্ঠায় এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। এই সুবিধা আদায় প্রচেষ্টা অব্যাহত রাখার প্রশ্নে ভিন্ন মত রয়েছে অর্থনীতিবিদদের মধ্যে। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর বিধান অনুযায়ী উন্নত দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে GSP পায় স্বল্পোন্নত দেশগুলো। সে নিয়মে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্যে এই সুবিধা পেয়ে আসছিল বাংলাদেশ। তবে 2013 সালের মাঝামাঝি কারখানার কমপ্লায়েন্স ইস্যুতে পোশাক রপ্তানিতে GSP স্থগিত করে মার্কিন প্রশাসন। এরপর পেরিয়ে গেছে প্রায় 3.5 বছর। শর্তের প্রায় সবকটি পূরণ করলেও ফেরত পাওয়া যায়নি এই বাজার সুবিধা। আমদানি নিরুৎসাহিত করতে কঠোর নীতি গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। তাই GSPর পেছনে না ছোটার পরামর্শ বিশ্বব্যাংকের এই অর্থনীতিবিদের। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলছে, আমার মূল লক্ষ্য হলো আমেরিকান অর্থনীতিতে উৎপাদন করা, যাতে আমেরিকায় কর্মসংস্থান বাড়ে। তাই তো GSP দেওয়াটা তার বাংলাদেশের মতো অর্থনীতিকে GSP সুবিধাটা দেওয়াটা তার পরিপন্থী হবে। অন্যদিকে সুবিধা আদায়ে রাজনৈতিক তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ CPDর এই গবেষণা পরিচালকের। বাংলাদেশের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধার যে একটা যৌক্তিক ভিত্তি রয়েছে, টিকফার মতো প্ল্যাটফর্ম যেখানে কিনা বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা করে থাকে, সেখানে আসলে এই বিষয়গুলোর অবতারণা করবার একটি রাজনৈতিক ভিত্তি রয়েছে এবং একই সাথে এর একটা অর্থনৈতিক যৌক্তিকতাও রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, দেশের অর্থনীতিতে মার্কিন GSPর বড় প্রভাব নেই। তবে বিশ্বের অন্যান্য বাজারে এই ইস্যু পোশাক শিল্পের অগ্রগতি প্রশ্নের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা তাদের। আমরা যে বিলিয়নস অফ ডলারে যে অন্যান্য জায়গাতে আমরা যে GSP সুবিধাগুলো পাচ্ছি, তারা কোনো কারণে এই যে আমাদের GSPটা আমেরিকা থেকে না পাওয়াকে যদি একটা দৃষ্টান্ত কিংবা একটা রেফারেন্স হিসাবে নিয়ে যায়, সেটা আমাদের জন্য কিন্তু সাংঘাতিক রকমের বিপর্যয় হবে। রপ্তানি আয় বাড়াতে বাজার সুবিধার পাশাপাশি ইউরোপ আমেরিকার বাইরে নতুন বাজার সৃষ্টিতে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যানার, পোস্টার ও দেয়াল লিখনের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযান। 6 প্রতিষ্ঠানকে 3 লাখ টাকা জরিমানা। রাজধানীর ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার বিচার শুরু হয়েছে। একজনকে আসামি করে ওবায়দুল খানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। দুপুরে ঢাকা মহানগর 8ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবুল কাশেম এ মামলার অভিযোগ গঠন করেন। মামলার আসামি ওবায়দুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন রমনা থানার তদন্ত কর্মকর্তা। গত বছর 24 আগস্ট কাকরাইলে ওভারব্রিজের ওপর রিশাকে ছুরিকাঘাত করে ওবায়দুল। পরে 28 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিশা। এ ঘটনায় রমনা থানায় রিশার মা তানিয়া হোসেন বাদী হয়ে একটি মামলা করেন।
পরে 31 আগস্ট নীলফামারী থেকে আসামি ওবায়দুলকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। বর্তমান সংকট দ্রুত সমাধান করা না হলে সাভারে চামড়া শিল্প নগরীতে চালু ট্যানারি কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। সকালে রাজধানীর লালবাগে মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেয় সংগঠনটি। এ সময় চামড়া শিল্পের এই অবস্থার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র ও বিসিককে দায়ী করে তাদের শাস্তি দাবি জানান সংগঠনের নেতারা। টঙ্গীর পাশে হাজার হাজার আপনাকে টেক্সটাইল মিল, সেই টেক্সটাইল মিলের বর্জ্য, কেমিক্যালের বর্জ্য সমস্ত তুরাগ নদীতে পড়তেছে। কোথায় কোথায় সেখানে তো কোনো পরিবেশবিদটাকে গিয়ে কথা বলতেছে না। আমাদের 9 দফা দাবি যাতে অচিরে বাস্তবায়ন করা হয়, না হলে সারা বাংলাদেশ থেকে আমরা বৃহত্তর আন্দোলন করব। আবারও যে কয়টি ট্যানারি শুরু করেছে আপনার বিশেষত ওয়েটগুলো, সেই ওয়েটগুলো প্রোডাকশন আমরা বন্ধ করে দেব। আমরা আশা প্রকাশ করব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে সদয় দৃষ্টি দেবেন এবং এক্ষেত্রে রিলেটেড যারা যে সঠিক কাজগুলো করে নাই তাদের প্রতি তিনি অবশ্যই তাদের প্রতি একটা ব্যবস্থা নেবেন। গেল কয়েক বছরে প্রমত্তা পদ্মার গতিপথ পরিবর্তন হয়ে চলে যাচ্ছে ভারতীয় সীমান্তে। এতে রাজশাহী সীমান্তে ভূখণ্ড হারানোর ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ। এ কারণে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চরাঞ্চলের বাসিন্দাদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। বছর 10 আগে শুষ্ক মৌসুমেও পদ্মায় থই থই করত পানি, কিন্তু এখন সে চিত্র বদলে গেছে। শহর রক্ষা বাঁধ থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণে চলে গেছে নদীর গতিপ্রবাহ। ফারাক্কা গেট খুলে দেয় বর্ষা মৌসুমে রাজশাহী অঞ্চলে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। তখন প্রমত্তা এ নদীর বিপুল স্রোতে কখনো শহর রক্ষা বাঁধ, কখনো বা ভাঙন ধরে দক্ষিণ চরাঞ্চলে। গেল কয়েক বছরের অব্যাহত ভাঙনের ফলে এখন মূল শহর থেকে নদীর গতিপথ পরিবর্তন হয়ে বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। এতে দক্ষিণ চরাঞ্চল খানপুর, খিদিরপুর ও চরমাজার দিয়ার সংলগ্ন সীমান্তরেখা অতিক্রম করে কোনো কোনো জায়গায় নদীর গতিপ্রবাহ ভারতীয় সীমান্ত রেখার মধ্যে ঢুকে পড়েছে। ওই অংশে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় জেলে ও চরাঞ্চলের বাসিন্দাদের নানা হয়রানির শিকার হতে হচ্ছে। নদীটা আগে ছিল হচ্ছে শহরের কেন্দ্রস্থলে, এখন আমাদের এদিকে পদ্মার চরে এসে এটা ভাঙে আপনার ইন্ডিয়ার কাছাকাছি চলে গেছে। এখন আমাদের যেটা নদীর যা গতি তাতে আমাদেরকে ইন্ডিয়ার ভিতর দিয়ে ঢুকতে হচ্ছে। যেভাবে ভাঙনের চাপ তাতে ভাঙতে ভাঙতে বেশি আমরা ধরেন ইন্ডিয়ার মধ্যে চলে যাই। আসলে ইন্ডিয়া তো আমাদেরকে নিবে না। বিশেষজ্ঞরা বলছেন এ অবস্থা চলতে থাকলে নিজেদের ভূখণ্ড হারানোর পাশাপাশি পদ্মার একক আধিপত্যও হারাতে হবে বাংলাদেশকে। যদি নদী সম্পূর্ণভাবে ভারতের সীমানার অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে তো ভৌগোলিকভাবে আমরা তো সেই ভৌগোলিক সীমারেখা অতিক্রম করতে পারবো না। সেক্ষেত্রে তো আমাদের আধিপত্য খর্ব হবে। রিভার ড্রেজিং এর যে বিষয়টা, এটা করলে হয়তো আমরা এখনো আমাদের নদীটাকে আমাদের দিকে রাখতে পারবো। তবে সংকট উত্তরণে আগামী বছর থেকে নদীতে নিয়মিত ড্রেজিং করার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। আপাতত আমরা ওইখানে যাচ্ছি না, আমরা লেপটাকে আরো বেশি সুদৃঢ় করে ড্রেজিং করে দিতে চাই, যেন আর রাইটে না ভাঙে, চরটা না ভাঙে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বর্ষায় ফারাক্কা দিয়ে আসা 1.5 বিলিয়ন টন পলিমাটি জমে শুষ্ক মৌসুমে নদীর বুকে জাগে বিশাল চর। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নগরীর সৌন্দর্য নষ্ট করে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার, পোস্টার ও দেয়াল লিখনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে রাজধানীর ফার্মগেট, গ্রিন রোড ও ইন্দিরা রোডের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায় সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একাধিকবার নির্দেশ দেওয়ার পরও বিজ্ঞাপন সম্বলিত ব্যানার অপসারণ না করার দায়ে 6টি প্রতিষ্ঠানকে 3 লাখ টাকা জরিমানা করেন আদালত। একই সাথে এসব প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে নিজ উদ্যোগে ব্যানার অপসারণ করে নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনার নির্দেশ দেন আদালত। যত ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড এগুলো আমরা আসলে ঢাকা শহরে ব্যবহার করতে দিব না এবং আমরা এটা স্বচ্ছ এবং পরিচ্ছন্ন নগরী করতে চাই। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয়ের পক্ষ থেকে এই অভিযান চলবে। যে সকল কোচিং সেন্টার বা কাজী অফিস বা এনিওয়ান যারা এই যত পোস্টারিং করবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। গাইবান্ধায় এক আসামির বদলে আদালতে জামিন নিতে গিয়ে কারাগারে গেছেন এক দিনমজুর। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ ঘটনা ঘটে।
পাবলিক প্রসিকিউটর জানান, সাঘাটা উপজেলার নলছিয়া গ্রামের এক নারী তার শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে একই গ্রামের নজরুলের বিরুদ্ধে মামলা করেন। গত 10 এপ্রিল ওই গ্রামের দিনমজুর মোজাফফরকে নজরুল সাজিয়া আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন আবেদন করা হয়। কিন্তু এই জামিন আবেদন নামঞ্জুর হলে আসামি বদলের বিষয়টি ফাঁস হয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। নজরুলের বদলে জামিন নিতে যাওয়া মোজাফফর বর্তমানে কারাগারে আছেন। নজরুল ইসলামকে বাদ রেখে আদালতে উপস্থাপন না করে মোহাম্মদ মুজাফফর রহমানকে উপস্থাপন করেছেন। আদালত সন্তুষ্ট হইয়া, এটা ব্যাপারে জানতো না, আদালত সন্তুষ্ট হইয়া যেহেতু নন অ্যাভেলেবল সেকশন ছিল, সেই সেকশনে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা বিভিন্ন প্রকার খোঁজ খবর নিয়ে দেখি যে এই নজরুল এই মুজাফফর সেই নজরুল না। এ ধরনের ঘটনা অবশ্যই আইন বহির্ভূত এবং বিবেক বর্জিত বটে। এ ধরনের অপরাধ যারা সংগঠিত করছে, এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। আইন তাদেরকে সঠিক শাস্তি দিবে। এই একটা শাস্তি হলে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটনার জন্য কেউ সাহস পাবে না। ক্রিকেটের খবর। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা ভালো করে সারতে পারবে বাংলাদেশ জাতীয় দল, এমনটাই বিশ্বাস টাইগার অলরাউন্ডার সাব্বির রহমানের। এছাড়া আয়ারল্যান্ড সফরেই আন্তর্জাতিক ক্রিকেটে অধরা সেঞ্চুরির দেখা পেতে চান এই মারকুটে ব্যাটসম্যান। 100 ওভার যদি খেলতে পারি আমরা ইনশাআল্লাহ ম্যাচ জিততে পারবো। নিউজিল্যান্ডে অথবা নিউজিল্যান্ড একটা কঠিন টিম, বাট আমরা চেষ্টা করবো ওদের সাথে কম্পিটিশন করার জন্য। বাট আমাদের একটাই প্রত্যাশা, আমরা যেন ভালো ক্রিকেট খেলতে পারি। ইংল্যান্ডের যে ক্যাম্পিংটা হবে ওইটা যেন আমরা ওখান থেকে যেন কিছু দিন নিয়ে আয়ারল্যান্ডে শিখতে পারি আর কি। যেভাবে খেলতেছে আমরা এই ফোর্থ সিজন আমরা খেলতে পারি, চ্যাম্পিয়ন্স ট্রফি যেন আমরা ভালো মতো শেষ করে আসতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। অনেক ম্যাচ হয়ে গেছে, এটা সেঞ্চুরি নাই, বাট আমি চেষ্টা করতেছি ওটাকে কিভাবে বড় স্কোর বা যেটা 40 বা 30 বা 40-50 যেটা করে আউট হয়ে যাচ্ছে, ওটা কিভাবে মিনিমাইজ করে 100 বা 80 বা 90 করা যায়। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মেট্রো রেলের মূল কাজ শুরুর আগেই দুর্ভোগ চরমে, যানজট আর ধুলার রাজ্যে অসহায় রাজধানীবাসী। সেবা সংস্থার কাজ শেষে হবে বিকল্প রুট, বলছে কর্তৃপক্ষ। রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ হলেও ভাড়া আদায়ের নির্দেশনা মানছে না চালক ও সহকারীরা। অমান্যকারীদের রুট পারমিট বাতিলের ঘোষণা বিআরটিএর। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় আওয়ামী লীগের। অনলাইনে হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে 23 এপ্রিল পর্যন্ত। হাবের সাথে ধর্ম মন্ত্রণালয়ের বৈঠকের পর ঘোষণা। এবং অব্যাহত ভাঙনে গতিপথ পাল্টে কিছু জায়গায় পদ্মা নদী প্রবাহিত হচ্ছে ভারতীয় সীমান্তে, ভূখণ্ড হারানোর আশঙ্কা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।